হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো আমরা পড়তেছি নবম শ্রেণীর বিজ্ঞানের তৃতীয় অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান। তো আমরা আগের ক্লাসে পড়ছিলাম 3.2 কণা পদার্থবিজ্ঞান। তো তোমরা যারা এই পার্টটা দেখো নাই অবশ্যই দেখে আসবা। তো আজকে আমরা পড়বো হলো 3.2.1 পরমাণুই শেষ কথা নয়। তো দেখো এখানে বলছে যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বস্তুকণা, ফার্মিয়ন এবং শক্তিকণা বোজন দিয়ে তৈরি। তো আমরা আগের ক্লাসেই পড়ছিলাম যে আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে সেটা দুই ধরনের বস্তু দিয়ে গঠিত। যেগুলো বস্তুকণা সেগুলো হলো ফার্মিয়ন, আর যেগুলো শক্তিকণা সেগুলো হলো বোজন। অর্থাৎ ফার্মিয়ন এবং বোজন এই দুই ধরনের কণা দিয়ে আমার বিশ্ব ব্রহ্মাণ্ডটা গঠিত। ফার্মিয়ন নামের বস্তু কণাদের আবার দুই ভাগে ভাগ করা যায়। এক ভাগের নাম কোয়ার্ক, অন্য ভাগের নাম হলো লেপটন। তাহলে ফার্মিয়ন আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো কোয়ার্ক আর একটা হলো লেপটন। কোয়ার্ক হচ্ছে সেই সব ফার্মিয়ন যেগুলো সবল নিউক্লিয় বল অনুভব করে, অর্থাৎ যেগুলো বস্তুকণা সবল নিউক্লিয় বল অনুভব করে সেগুলো হচ্ছে কোয়ার্ক। আর যেগুলো সবল নিউক্লিয় বল অনুভব করে না সেগুলো হচ্ছে লেপটন। অর্থাৎ ফার্মিয়ন হলো দুই ধরনের কণা নিয়ে গঠিত, একটা হলো কোয়ার্ক আর একটা হলো লেপটন। তো কোয়ার্ক কোনগুলো? কোয়ার্ক হলো সেগুলো যেগুলো সবল নিউক্লিয় বল অনুভব করে। আর লেপটন কোনগুলো? লেপটন হলো যেগুলো সবল নিউক্লিয় বল অনুভব করে না। ইলেকট্রন হচ্ছে একটি লেপটন। তাহলে ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে একটি লেপটন। পরমাণু গঠন পড়ার সময় আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই তিনটি মৌলিক কণার কথা পড়েছি। ইলেকট্রন সত্যি লেপটন জাতীয় একটি মৌলিক কণা হলে প্রোটন এবং নিউট্রন কিন্তু মৌলিক কণা নয়। সেগুলো তৈরি হয়েছে আপ কোয়ার্ক, যেটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, এবং ডাউন কোয়ার্ক, ডি নামে দুই ধরনের কোয়ার্ক দিয়ে। অর্থাৎ আমরা পড়েছি যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে একটা বস্তু কণা গঠিত হয়। কিন্তু যদি ইলেকট্রন সত্যি একটা মৌলিক কণা হয় তাহলে প্রোটন এবং নিউট্রন সেগুলো কি মৌলিক কণা নয়, সেগুলো তৈরি হয়েছে আপ কোয়ার্ক আর হলো ডাউন কোয়ার্ক নামে দুই ধরনের কোয়ার্ক দিয়ে। আমরা জেনেছিলাম সকল পরমাণু তৈরি হয়েছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে। সেটি এবারে আরও সঠিকভাবে বলা যায় যে সকল পরমাণু তৈরি হয়েছে ইলেকট্রন এবং আপ কোয়ার্ক ও ডাউন কোয়ার্ক দিয়ে। তাহলে ইতে হলো ইলেকট্রন, ইউতে হলো আপ কোয়ার্ক আর ডিতে হলো ডাউন কোয়ার্ক। অর্থাৎ একটা পরমাণু গঠিত হয় ইলেকট্রন, আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক দিয়ে। এখানে জেনে রাখো এই কোয়ার্কের মাঝে কিন্তু কোনো কিছু উপরে, যেমন আপ বলতে উপরে কিংবা ডাউন বলতে নিচে নেই। এটি শুধু খেয়ালি বিজ্ঞানীদের দেওয়া নাম। তো অনেকেই ভাবতে পারো এখানে আপ বলতে হয়তো উপরে কিছু বোঝাচ্ছে অথবা ডাউন বলতে নিচে কিছু বোঝাচ্ছে। আসলে ব্যাপারটা এরকম না, বিজ্ঞানীরা এগুলো একটা নাম হিসেবে ব্যবহার করছে। তো ব্যাপারটা এরকম যে আমার সন্তান আমি নাম দিব, আমার ছেলের নাম আমি দিব, তাতে কার বাপের কি। তো আমিও ভাবতেছি যখন আমার দুইটা বাচ্চা হবে একটা নাম দেবে হলো বামে আর একটা হলো ডানে। তো নাম দুইটা কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তো দেখো এরপর বলছে যে কোয়ার্ক যেরকম দুটি, লেপটনও কিন্তু দুটি। অর্থাৎ কোয়ার্ক যেরকম দুই প্রকার, একটা হলো আপ কোয়ার্ক, একটা হলো ডাউন কোয়ার্ক, আর লেপটনও হলো দুটি, লেপটনও দুই প্রকার। একটি হচ্ছে আমাদের পরিচিত ইলেকট্রন আর অন্যটি হচ্ছে নিউট্রিনো। তাহলে লেপটন দুই প্রকার, একটা হলো ইলেকট্রন আর একটা হলো নিউট্রিনো। আমরা সাধারণভাবে নিউট্রিনোর কথা বলি না, কারণ এটি কোনোভাবে সাধারণ মানুষের চোখে দৃশ্যমান নয়। তো আমরা ইলেকট্রন নিয়ে অনেক পড়াশোনা করি কিন্তু নিউট্রিনো নিয়ে কোনো পড়াশোনা করি না। কারণ কি? কারণ হলো এটি কোনোভাবে মানুষের চোখে দৃশ্যমান নয়। প্রতি সেকেন্ডে তোমার চোখের আইরিসের ভেতর দিয়ে 10 লক্ষ নিউট্রিনো চলে যাচ্ছে, কিন্তু তুমি ভুলেও সেটি টের পাচ্ছ না। কতগুলো নিউট্রিনো চলে যাচ্ছে? 10 লক্ষ নিউট্রিনো। অর্থাৎ প্রতি সেকেন্ড বলতে এক সেকেন্ডে আমাদের চোখের ভেতর দিয়ে 10 লক্ষ নিউট্রিনো চলে যাচ্ছে, কিন্তু আমরা সেগুলো কি টেরও পাচ্ছি না। এর ভর বলতে গেলে নেই, এটি কোনো কিছুর সঙ্গে সহজে বিক্রিয়া করে না। অবলীলায় এটি শোষিত না হয়ে কয়েক লক্ষ আলোকবর্ষ দীর্ঘ সীসার পাতের ভেতর দিয়ে চলে যেতে পারে। তাহলে এগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে যে নিউট্রিনোর বৈশিষ্ট্য কী কী। তাহলে নিউট্রিনোর বৈশিষ্ট্য বলতে পারি যে ভর বলতে গেলে নেই, অর্থাৎ নিউট্রিনোর কোনো ভর নেই। এটি কোনো কিছুর সঙ্গে সহজে বিক্রিয়া করে না। তাহলে এটা কোনো কিছুর সঙ্গে সহজে বিক্রিয়া করে না। এটি অবলীলায় এটি শোষিত না হয়ে কয়েক লক্ষ আলোকবর্ষ দীর্ঘ সীসার পাতের ভেতর দিয়ে চলে যেতে পারে। তাহলে নিউট্রিনোর বৈশিষ্ট্য হলে আমরা এই তিনটা লিখতে পারি। এরপর বলছে যে এটি ইলেকট্রনের সঙ্গে থাকা আরেকটি লেপটন, তাই তাকে ডাকা হয় ইলেকট্রন নিউট্রিনো এবং লেখা হয় ভিই দ্বারা। তাহলে নিউট্রিনোকে ডাকা হয় ইলেকট্রন নিউট্রিনো দ্বারা আর একে প্রকাশ করা হয় ভিই হিসাবে। তো আমরা বোজন নামের শক্তিকণাদের মাঝে একটু পরে আসবো। আপাতত ফার্মিয়ন কণার একটু পূর্ণাঙ্গ তালিকা দেখে ফেলি, এটি খুব সহজ সরল। তো চলো আমরা এই পার্টের মধ্যে যতটুকু পড়লাম
সেটা একটু সামারি আকারে দেখে নেই। তাহলে নিউট্রিনের বৈশিষ্ট্য কি কি? যে আইরিশের ভেতর দিয়ে 10 লক্ষ নিউট্রিনো চলে, কিন্তু আমরা টের পাই না। তারপর ভর বলতে গেলে নেই, সহজে বিক্রিয়া করে না, দীর্ঘ সীসার পাতের ভেতর দিয়ে চলে যেতে পারে। তো এগুলা পরীক্ষা আসতে পারে, মনে রাখা তোমাদের জন্য বেটার হবে। দেখো এখানেও তাই বলছে যে ফার্মিয়ন দুই প্রকার, একটা হলো কোয়ার্ক আর একটা হলো লেপটন। কোয়ার্ক দুই প্রকার, একটা হলো আপ কোয়ার্ক আর একটা হলো ডাউন কোয়ার্ক। এটা হলো ইউ আর ডাউন কোয়ার্ক হলো ডি। তারপর লেপটনও দুই প্রকার, একটা হলো ইলেকট্রন আর একটা হলো কি ইলেকট্রন নিউট্রিনো। তাই ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়, আর ইলেকট্রন নিউট্রিনোকে ভিই দ্বারা প্রকাশ করা হয়। দেখো এখন বলছে যে এই বেলা তোমাদের আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেওয়া যায়, সেটি হচ্ছে প্রত্যেকটি বস্তুকণার একটি প্রতিকণা রয়েছে। একটি কণা এবং প্রতিকণা একত্র হলে দুটি অদৃশ্য হয়ে শক্তিতে রূপান্তরিত হয়। শুধু তাই নয়, শক্তি ব্যবহার করে উপযুক্ত পরিবেশে বস্তুকণা এবং তার প্রতিকণা তৈরি করা যায়। অর্থাৎ একটা কণা এবং তার প্রতিকণা যখন একত্র হবে তখন সেগুলো অদৃশ্য হয়ে শক্তিতে রূপান্তরিত হবে। আবার সেই শক্তি ব্যবহার করে আমরা বস্তুকণা এবং তার প্রতিকণা তৈরি করতে পারি। এই বিশ্বব্রহ্মাণ্ডের সমান সংখ্যক বস্তুকণা এবং তাদের প্রতিকণা থাকার কথা ছিল, কিন্তু বিজ্ঞানীরা এখনও জানেন না কেন বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হয়েছে শুধু বস্তুকণা দিয়ে। অর্থাৎ বিজ্ঞানীরা এই প্রতিকণাগুলোকে এখনও খুঁজে পাননি। কিন্তু উপরের তালিকাটি সম্পূর্ণ করতে হলে ফার্মিয়নের এই পরিবারে তাদের প্রতিকণাগুলোকেও যোগ করতে হবে। কাজেই তালিকাটি হবে এরকম। তাহলে এখানে দেখো বলা আছে ফার্মিয়ন দুই প্রকার, একই মানে আগের যে আমরা ফর্মটা পড়ছিলাম, মানে আগের যে বক্সটা পড়ছিলাম ওটাই, শুধু অল্প একটু চেঞ্জ করছে। তো এখানে কোয়ার্ক হলো দুই প্রকার, একটা হলো আপ কোয়ার্ক আর একটা ডাউন কোয়ার্ক। তো আপ কোয়ার্ককে ইউ দ্বারা যদি পদার্থ হিসেবে ব্যবহার করি, তার প্রতি পদার্থ হবে ইউ বার। তারপর ডাউন কোয়ার্ককে যদি পদার্থ হিসেবে ডি হিসেবে ব্যবহার করি, তাহলে তার প্রতি পদার্থ হবে ডি বার। তারপর লেপটনকে যদি ই দ্বারা প্রকাশ করি, তার প্রতি পদার্থ হবে ই বার। আর ইলেকট্রন নিউট্রিনোকে বলা হবে ভিই বার দ্বারা প্রকাশ করা হবে। তো এগুলো এমনিতে একটু মনে রাখবা, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, মনে রাখা ভালো। দেখো এরপর বলছে যে উপরের কণাগুলো হচ্ছে বস্তু কণা, এদের ভিতর বল বা শক্তি বিনিময় করার জন্য তালিকাতে আমাদের শক্তি কণা বোজনগুলোও যুক্ত করতে হবে। সেগুলো হচ্ছে, তো দেখো এখানে এই বক্সে এদিকে আমাদের মৌলিক যে বলগুলো আছে সেই বলগুলো দেওয়া আছে, যে তড়িৎ চৌম্বকীয় বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, আর একটা হলো মহাকর্ষ বল। আর এই মৌলিক বলগুলা কি কি ধরনের কণার বিনিময়ে যে তাদের ক্রিয়া বিক্রিয়া করে বা আকর্ষণ বিকর্ষণ করে সেগুলো কণা এখানে দেওয়া আছে। তাহলে এখানে 1 নম্বরে দেওয়া আছে যে তড়িৎ চৌম্বক বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, সেটা আছে ফোটন, আর যেটা ফোটনকে গামা দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ তড়িৎ চৌম্বকীয় বল বা বিদ্যুৎ চৌম্বকীয় বল ফোটন কণার বিনিময়ের মাধ্যমে তাদের আকর্ষণ বিকর্ষণ অথবা ক্রিয়া বিক্রিয়া করে, আর ফোটনকে গামা দ্বারা প্রকাশ করা হয়। আর দুর্বল নিউক্লিয় বল জেড নট বা জি নট, তারপর ডাব্লিউ প্লাস ডাব্লিউ মাইনাস, অর্থাৎ জি নট, ডাব্লিউ প্লাস এবং ডাব্লিউ মাইনাস, এই 3 ধরনের কণার বিনিময়ের মাধ্যমে দুর্বল নিউক্লিয় বল সংগঠিত হয়। এরপর আসলে হলো সবল নিউক্লিয় বল। তো সবল নিউক্লিয় বল গ্লুয়ন নামের কণার বিনিময়ে সংগঠিত হয়ে থাকে, যেটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি, অথবা এটাকে আমরা মেসন নামেও পরিচিত আছে, যে মেসন কণার মাধ্যমেও সবল নিউক্লিয় বল কার্যকর হয়। এরপর হলো যে মহাকর্ষ বল। মহাকর্ষ বল গ্র্যাভিটন নামক এক ধরনের কণার বিনিময়ে আকর্ষণ বিকর্ষণ করে। তাহলে এই গ্র্যাভিটনকে আমরা জি দ্বারা প্রকাশ করি। তো এটা মোটামুটি ইম্পর্টেন্ট, এই পার্টটা তোমাদের পরীক্ষায় চাইতে পারে যে তড়িৎ চৌম্বকীয় বল কোন ধরনের কণার বিনিময় ঘটে, তারপর দুর্বল নিউক্লিয় বল কোন ধরনের কণার বিনিময় ঘটে। এখন যদি প্রশ্ন আসে যে মহাকর্ষ বল কোন ধরনের কণার বিনিময় কার্য ঘটায়, তাহলে অ্যান্সার হবে হলো গ্র্যাভিটন। আর যদি বলো সবল নিউক্লিয় বল, তখন অ্যান্সার হবে হলো গ্লুয়ন। তাহলে এই বক্সটা অবশ্যই মনে রাখতে হবে। দেখো এরপর বলছে যে তোমরা এখানে আমাদের পরিচিত ফোটন বা আলোর কণাকে দেখেছো, এটি বিদ্যুৎ চৌম্বকীয় শক্তির দায়িত্বে আছে। জি নট এবং ডাব্লিউ প্লাস এবং ডাব্লিউ মাইনাস হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের বাহক। এতক্ষণ আমরা যেগুলো পড়লাম সেগুলোই বলা আছে যে দুর্বল নিউক্লিয় বলের বাহক হচ্ছে জি নট, ডাব্লিউ প্লাস আর হলো ডাব্লিউ মাইনাস। তারপর বলছে যে গ্লুয়ন হচ্ছে সবল নিউক্লিয় বলের বাহক। গ্লুয়ন কিসের বাহক? সবল নিউক্লিয় বলের বাহক। গ্র্যাভিটন হচ্ছে মহাকর্ষ বলের বাহক। আমি এতক্ষণ যা বললাম সেগুলোই লেখানো আছে। তো এরপর বলছে যে এখানে উল্লেখ্য যে এই তালিকার অন্য কণাগুলোর অস্তিত্ব পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা গেলেও গ্র্যাভিটনের অস্তিত্ব এখনো খুঁজে পাওয়া যায়নি। মানে এখানে ফোটন, তারপর জি নট, ডাব্লিউ প্লাস, ডাব্লিউ মাইনাস, গ্লুয়ন, এগুলো আমরা পরীক্ষালব্ধভাবে পেয়েছি, কিন্তু গ্র্যাভিটনের আমরা পরীক্ষালব্ধভাবে কোনো
এখনো অস্তিত্ব খুঁজে পাইনি। তো আজকের ক্লাস এতটুকুই। তো ক্লাস কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাই দিবা। আর যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ফ্রেন্ডদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবা। আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ওয়েট ফর নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।